যদি কোনো সমীকরণে এমন দেখো যে চলকের সূচক 1, তাহলে সবাই সরলরেখা, এক ব্যতীত অন্য কিছু বক্ররেখা। এসএসসি জেনারেল ম্যাথের জন্য এর চেয়ে বেশি জানার দরকার নেই। যদি রাশি থাকে দুটো সংখ্যার বর্গের অন্তর্গত 1, তাহলে আমরা কি করব, এরকম x + 1/x থাকলে প্রথম পদের দ্বিগুণ করব আর মাইনাসের সময় দ্বিতীয় পদের দ্বিগুণ করব। প্রিয় এসএসসি 26 ব্যাচ, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো চলছে এবং তোমরা যথেষ্ট ভালো প্রস্তুতি গণিতেও নিয়েছো। আজকে আমরা গণিতের কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছিল। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যে এমসিকিউটি দেখছি সেটি হচ্ছে 11 অধ্যায় থেকে। 11 অধ্যায়ে এই ধরনের প্রশ্ন খুব বেশি আসে। a/b = 3:4 আর c/b = 7:6। এখন চাচ্ছে a/b/c এর মান কত। এই ধরনের ম্যাথগুলো খুব অল্প সময় যেন করা যায়, এই জন্য আমরা কি করব, a অনুপাত b দেওয়া আছে, c অনুপাত b দেওয়া আছে, এটাকে আমরা b অনুপাত c তৈরি করব। c অনুপাত b তৈরি করা খুবই সহজ, তোমার লেখার সময় ঠিকঠাক করে লিখবা। ওকে, এখন দেখো a অনুপাত b এর মান কত ছিল, 3:4। a b এর নিচে লিখবা 3:4। আবার b অনুপাত c 6:7, b অনুপাত c এর নিচে 6:7। এখন দেখো এই জায়গায় c এর নিচে ফাঁকা থাকলো, আবার 3 এর নিচে অর্থাৎ এর শেষে এখানে ফাঁকা থাকলো। আমরা যেটা করব, এই 4টা বসাবো এখানে, এখানে বসাবো এই পাশ থেকে 6। আবার দেখো 4 এখানে, 6 এখানে। এবার দেখো 3 6 18, 4 6 24, 4 7 28। এখন অ্যান্সার অবশ্যই এটা নাই, 2 দিয়ে ভাগ করা যাবে 9, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 14। ঠিক আছে, অর্থাৎ এভাবে। আমরা অন্য একটা এক্সাম্পল দিই। ধরো a অনুপাত b 2:3, b অনুপাত c 1:2, c অনুপাত d 3:5 থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে যদি বলে a অনুপাত b অনুপাত c অনুপাত d এটা মান বের করো, তাহলে আমরা যেটা করবো ওই একই কাজ, 2:3 যেটা আছে a b এর নিচে সেটা আমরা লিখবো 2:3, bc এর নিচে লিখবো হচ্ছে 1:2, bc সোজা করে 1:2, আবার c এর নিচে অর্থাৎ এর নিচে লিখবো 3:5। এবার দেখো কতগুলো জায়গা ফাঁকা থাকছে। এখানে সোজা করে 3 2বার লিখবা, এখানে 2 লিখবা এই পাশে, পাশে 1 লিখবা, 3 লিখবা এই পাশে, বাস। 3 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9 দুগুণে কত 18, 5 দুগুণে 10, 3 10 কত 30। এ হচ্ছে অনুপাত। ইভেন যদি এরকম প্রশ্ন করে, ধরো এটা বের করলা, বের করার পর তোমাকে এভাবে ABCD না বলে বললো ADCB মান কত, আমরা অ্যান্সার বের করে নিব। আমরা হিসাব করে লিখবো যে a তো 6 ছিল, এটা লিখবো, d কত 30 এটা লিখবো, c কত 18, b কত 9, এভাবে। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আমাকে একজন পাঠিয়েছিল। যাই হোক, এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের সাধারণ গণিতে ছিল না, কিন্তু টেস্ট পরীক্ষায় প্রশ্ন কিন্তু দিয়েছিল। যেটি দরকার সেটা হলো যে ফাংশন চেনা, ফাংশন তো তোমরা চেনো সবাই, 2x + 1, আর আরেকটা ফাংশন g of x দিয়েছে 3x²। এই জিনিসটা আসলে কি দেখো, f of g of x এটাকে বলে f of g of x, অর্থাৎ এটাকে শর্টকাটে এরকম বলে ফগ, বা উল্টা থাকতে পারে GOF গফ এরকম। তো এটা থাকলে কি হবে, অ্যান্সারটা কি হবে? এখানে কাহিনীটা হলো যে f এর এখানে g of x ফাংশনটা বসাতে হবে। g of x ফাংশনটা কত, 3x²। এখন আমাকে যদি কেউ f of 2 দিত, তাহলে আমরা কি করতাম, f নামে যে ফাংশনটা আছে সেখানে x এর জায়গায় কত বসাতাম, 2 বসাতাম। আমাকে এই f of x এর যে ফাংশনটা, এটাতে x এর জায়গায় এটা বসাতে হবে। এখানে ফাংশনটা কত, 2x + 1, তাহলে 2 × x, x এর জায়গায় বসাবো 3x² + 1, আনসার আসতেছে 6x² + 1। এটা হচ্ছে অ্যান্সার। আমরা এটাকে একটু ঘুরিয়ে করি, সেটা হলো এটা যদি না থেকে এই f ও g of x না থেকে যদি আমাদের GOF এরকম থাকতো, আর শেষ অবশ্যই x থাকবে। এর মানে হলো যে এই যে যে ফাংশনটা আছে, এই মেন ফাংশনে f of x এর ফাংশনটা বসাতে হবে। তাহলে f of x এর মেন ফাংশনটা কত, 2x + 1, এটা কোথায় বসাবে এবারে বলো তো, g ফাংশনে কত, 3x²। 3x এর মান কত, 2x + 1 হোল স্কয়ার, তাহলে 3 × 4x² + 4x + 1, এটা হচ্ছে অ্যান্সার। 3 গুণ করে দিলে কাজ শেষ। ওকে, আরেকটা কাজ যখন করলাম, আরেকটা করে ফেলি। ধরো f of x = দেওয়া আছে 2x + 3, g of x দেওয়া আছে হচ্ছে x + 4। এখন জিজ্ঞেস করলো যে f of g of 2 বের করো। এর মানে কি, এর মানে হচ্ছে যে ফাংশনটা আছে ওখানে আগে x এর জায়গায় 2 বসাবো, x এর জায়গায় 2 বসালে কত আসতেছে, 2 + 4 কত 6, এটা এখন x এর এখানে বসাবো, 2 × 6 + 3, 6 × 12 3 কত 15। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা,
পরের প্রশ্নটা খুব সুন্দর একটা ট্রিক আছে, এটা খুব বেশি করে মনে রাখো তোমরা। দেখো, এ ধরনের ম্যাথ তো আমরা সারা বছর প্র্যাকটিস করি, বিভিন্ন সময় বিভিন্ন ট্রিক মাথায় আসে। নতুন একটা ট্রিক হয়তো অনেকে জানো। দেখো, এক্স এর যে ভালো দেওয়া আছে 10 প্লাস 3√11। সাধারণত দেখবা যে এরকম যখন থাকে তখন এখানে যে সংখ্যাটা থাকে আর এখানে যে সংখ্যা থাকে তাদের বর্গের অন্তর সাধারণত এক হয়, না হলে সেটা ভিন্ন কথা। আমরা একটু চেক করে দেখি, এটার বর্গ কত 100, এটার বর্গ কত 3×9 9×11 99, পার্থক্য কত 1। যদি এরকম থাকে যে এখানে ডান পাশে যে সংখ্যার রাশিটা তৈরি করা আছে এটার প্রতিটা পদের বর্গের অন্তর যদি এক হয় তাহলে আমরা ট্রিকটা খাটাতে পারবো। ট্রিকটা কি দেখো, x প্লাস 1/x দেওয়া আছে, যদি এটার মান চাই, যদি এরকম হয় যে দুটা সংখ্যার বর্গের অন্তর এক, তাহলে কি করব, যখন যোগ চাইবে x আর 1/x এর যোগফল, তখন আমরা প্রথম পদের দ্বিগুণ করব, কত 20। যদি এই দুটা সংখ্যার বর্গের অন্তর 1 হয় এরকম ক্ষেত্রে মাইনাসেরটাতে কি করব, দ্বিতীয় যে পদ ছিল সেটার দ্বিগুণ করব, 6√11। আরেকবার দেখো, এরকম পদ যদি রাশি থাকে দুটা সংখ্যার বর্গের অন্তর কত 1, তাহলে আমরা কি করব, এরকম x প্লাস 1/x থাকলে প্রথম পদের দ্বিগুণ করব আর মাইনাসের সময় দ্বিতীয় পদের দ্বিগুণ করব, এমসিকিউ এর সময় বাঁচানোর জন্য। এবার আচ্ছা, সিমিলার ভাবে তার একটা ম্যাথ প্র্যাকটিস করি। দেখো, এখানে x এর মান দেওয়া ছিল 7 প্লাস 4√3। 7 এর স্কোয়ার কত 49, এটার স্কোয়ার কত দেখো 48, পার্থক্য কত 1। তাহলে আমি x প্লাস 1/x এর মান তো মুখে মুখে করতে পারবো। x প্লাস 1/x এর মানটা হবে প্রথমটার দ্বিগুণ, কত 14। এবার এটার তুমি তো বুঝতেছো, x প্লাস 1/x এটার মান কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 14 স্কোয়ার মাইনাস 2 194। এই হলো অবস্থা। তাহলে যদি এটা দিয়ে যদি চাই তো x মাইনাস 1/x এর মান কত, তুমি কত বলতা, এটার দ্বিগুণ 8√3। পরে কি আছে দেখি, ও এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, টেস্ট পেপার থেকে নিয়েছি, স্টার চিহ্ন দেওয়া আছে, মানে খুব গুরুত্বপূর্ণ, একটু মাথায় নাও। এই ধরনের ম্যাথ অনেকবার হয়তো করেছো তোমরা, খুবই শর্টকাট আছে এটা, 65 সাইন স্কোয়ার 25, একদম 3 সেকেন্ড অ্যান্সার দেবে এটা। সেটা হলো, যদি দেখো সাইন স্কোয়ার অথবা কজ স্কোয়ারের রাশি আছে এবং এই থিটা যেটা, দুইটা থিটার যোগফল যদি 90 হয় তাহলে 1 হবে। আরেকবার, সাইনের জায়গায় আমি কজ দিলাম, কজ স্কোয়ার 10 প্লাস কজ স্কোয়ার 18, সাইন বা কজ যদি থাকে দুটা যোগফল কত 90, মান কত 1। আবার এই সংখ্যাটা আমি চেঞ্জ করলাম, এখানে দেবো হচ্ছে ধরো 20, এখানে দেবো 70, এই দুটো সংখ্যার যোগফল কত 90, তাহলে 1। এটা সাইনের ক্ষেত্রে হবে, কজের ক্ষেত্রে হবে। চলো, এরকম একটা সিরিজ আছে, দেখো এটা তোমাদের বিভিন্ন কয়েক স্কুলে এসেছে আর কি। এটাতে খেয়াল করে দেখো, একটা ধারার মতো আছে 1 থেকে 89 পর্যন্ত, সাইনের সিরিজ হতে পারে, সেটা কজের সিরিজ হতে পারে। তো এটার মান কত আসলে, এটা মান নির্ণয়ের জন্য খুবই শর্টকাট একটা জিনিস আছে, সেটা হচ্ছে পদ সংখ্যা ভাগ 2, এটাই হচ্ছে মান, পদ সংখ্যা ভাগ 2। পদ সংখ্যা বের করো এখন। আচ্ছা, 1 থেকে 89 পর্যন্ত পদ সংখ্যা কত 89টি, ভাগ 2 কত, ঠিক আছে না? এরকম এরকম সিমিলার ম্যাথ আরো আছে, চলো এটা দেখো। সাইন স্কয়ার 15 20 25 করতে করতে 75 পর্যন্ত গেছে, তোমাকে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা বের করার ছোটবেলায় একটা সূত্র ছিল, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ পদ পার্থক্য কত 5 যোগ 1, তাহলে 65 1 কত আসতেছে 12 13। তো 13 হচ্ছে পদ সংখ্যা আর পদ সংখ্যার অর্ধেক হচ্ছে মান, তাহলে 13/2। একইভাবে তাহলে এটা বলো, 3 শেষে আছে 177, পদ সংখ্যা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ পদ পার্থক্য কত 6 যোগ 1, কত আসে 177 থেকে 3 বাদ দিলে কত হয় 174, ভাগ 6 যোগ 1 কত 30, 30 না 29, 29 একে 30, 30-এর অর্ধেক কত 15। লাস্ট যেটা আছে 10 20 30 40 করতে করতে 80 পর্যন্ত আছে। এটা তো মুখে মুখে সব করা সম্ভব, 10 20 30 40 50 60 70 80, 8টা হচ্ছে পদ, তার অর্ধেক হচ্ছে মান কত 4। চেক করে দেখি ঠিক থাকলো কিনা, হ্যাঁ এটার মান 4, 15 আর 13/2। আচ্ছা, আরেকটা ম্যাথ, এটারও খুব সুন্দর একটা শর্টকাট আছে, তোমরা অনেকেই হয়তো করে ছোটবেলা থেকে, এগুলো 6 7 ম্যাথও ছিল।
একটা নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে গেছে, গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলে যায় তার গতিবেগ দেওয়া আছে, স্রোতের বেগ বা নৌকার বেগ বিভিন্ন জিজ্ঞাসা করতে পারে। এগুলো আমরা কিভাবে করব? একটা শর্টকাট ট্রিক হচ্ছে যে এটা দেখো, আমরা এমন ঘর আঁকবো, ঘরটা হচ্ছে 5টা ঘরের, এরকম 5টা, 1 2 3 4 5, ওকে। মাঝখানটা হচ্ছে স্থির, স্থির অবস্থায় নৌকার বেগ বা নৌকার প্রকৃত বেগ বা কার্যকরী বেগ। ডান পাশেটা হচ্ছে স্রোত তাকে হেল্প করবে, অর্থাৎ স্রোতে যদি স্থির অবস্থায় নৌকাকে হেল্প করে স্রোত, তাহলে সেটা হবে অনুকূল বেগ। আবার স্রোত যদি টেনে ধরে, এটা হচ্ছে কি বেগ? প্রতিকূল বেগ। অর্থাৎ তোমাকে 5টা ঘর করে নিতে হবে। এবার দেখো, অনুকূলে বেগ কত? 15, প্রতিকূলে বেগ কত? 5। স্থির অবস্থায় নৌকার বেগ চেয়েছে, নৌকার বেগ বলতে স্থির অবস্থায় বেগ। স্থির অবস্থায় বেগ কিভাবে বের করবো? জাস্ট এই দুটার ঘর করবা, 15 আর 5 কত? 20, ভাগ 2 কত? 10 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে স্থির অবস্থায় নৌকার বেগ। ইভেন এখান থেকে তুমি স্রোতের গতিবেগও বের করতে পারবা। দেখো, নৌকার নিজস্ব গতিবেগ যদি 10 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে স্রোত কত হেল্প করে তাকে 15 বানিয়েছিল? 5। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 5। একইভাবে এই প্রশ্নটা অন্যভাবে থাকলো, বললো স্থির অবস্থায় বা একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 33 কিলোমিটার যায়। তাহলে 3 ঘন্টায় 33 কিলো বললে তোমাকে ঘন্টার গতিবেগটা বের করতে হবে। তাহলে ঘন্টায় যেটা আছে সেটা কত? 3 ঘন্টায় 33 হলে ঘন্টায় কত? 11। এবার বললো স্থির অবস্থায় নৌকার বেগ, স্থির অবস্থায় নৌকার বেগ হচ্ছে 7। কত? 7। প্রতিকূলে নৌকার বেগ কত? আমরা সবসময় ঘরটা আগে নিব। স্থির অবস্থায় নৌকার বেগ দেওয়া আছে কত? 7। স্রোতের অনুকূলে কত? 11। এখন বললো কি কি দেওয়া নেই? স্রোতের বেগ এটা চাইতে পারে, প্রতিকূলে বেগ চাইতে পারে, এই বক্স থেকে আমরা বের করব। অনুকূলে বেগ 11 দেওয়া আছে, নৌকা নিজস্ব বেগ 7। তাহলে নৌকাকে কত হেল্প করে আসলে 11 বানানো হয়েছিল? 7 4 11। তাহলে স্রোতের বেগ হচ্ছে 4। এই স্রোতের 4 যদি নৌকা থেকে টেনে ধরে, তাহলে এর গতিবেগ কত হবে প্রতিকূলে? 3। ঠিক আছে, ওটা একটু মিলে দিই। অর্থাৎ যদি এগুলো না থাকে, তাহলে দুই পাশে একটা যোগ করে 2 দিয়ে ভাগ, 11 3 14 ভাগ 2 হচ্ছে 7। তাহলে নৌকা নিজস্ব 7, স্রোত তাহলে 4 হেল্প করলে 11 হবে। এভাবে হিসাব করে বের করতে হবে। পরের প্রশ্ন। আচ্ছা, র্যান্ডম কোশ্চেন গুলো আমি নিয়েছি। আচ্ছা, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসলে? দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই রাশির উৎপাদক দুইটা, একটা x - 2, একটা হচ্ছে x - 3। এই রাশির উৎপাদক যে এই দুইটা, আমরা কেমনে প্রমাণ করব? যদি জিজ্ঞেস করেন যে এটা অন্য কোনো রাশি থাকলো বড়, যেটা আমি নির্ণয় করতে সময় লাগবে, তো আমরা দেখবো এই আরেকটা পাশে রাখলাম না, থাকলো হচ্ছে x+4। দেখো, এটা উৎপাদক, এটা উৎপাদক, এটা উৎপাদক নয়। কেমনে প্রমাণ করব? এখান থেকে x এর ভ্যালু কত আসবে? 2, 2 এখানে বসালে 0 আসবে। এখান থেকে x এর ভ্যালু আসবে 3, 3 এখানে বসালে 0 আসবে। এখান থেকে x এর ভ্যালু কত আসবে? -4, -4 যদি এই রাশিতে বসায় 0 আসবে না। তাহলে 0 আসবে না, অন্য কিছু সংখ্যা আসবে, সেটা হচ্ছে ভাগশেষ। একইভাবে তাহলে চলো, এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তার মানে এটা থেকে যে মান, সে মানটা এখানে বসাবো। এখান থেকে x এর মান -1, -1 এর পাওয়ার 4 বলতে +1, -1 এর পাওয়ার 3 বলতে মাইনাসে +1, এটা প্লাসই 7 হবে, -3 হবে। 7 2 9 3 হচ্ছে কত? 6, 6 হচ্ছে ভাগশেষ। আর যদি শূন্য হয়ে যেত, তাহলে এটা এই রাশিটা হচ্ছে এই রাশির উৎপাদক হয়ে যেত। আচ্ছা, এক্স এর কোন মানের জন্য শূন্য হবে? এটা খুবই সিম্পল। এক্স এর পাওয়ার কত? 2, তাহলে নিশ্চয়ই দুইটা মান থাকবে, যে মান দুটা বসালে শূন্য হবে। সে মান দুটাকে তোমার অপশন টেস্ট করবা, 2 3 বসাবা, -2 -3 বসাবা, যেটা বসে শূন্য আসবে সেটা হচ্ছে অ্যান্সার। কোন বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? বর্গ, আয়ত, রম্বস, ট্রাপিজিয়াম। দেখো, বৃত্তের মধ্যে সামান্তরিক বলতে আয়তক্ষেত্র শুধু আঁকানো যায়, আর এটা আঁকানো যায় বর্গ, এর বাইরে কিছু আঁকানো যায় না। এবার আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। এটা আয়তক্ষেত্র, কি আয়তক্ষেত্রটা বৃত্তের ভিতরে থাকলো, বৃত্তের অন্তর্লিখিত একটা আয়ত। এটাকে আমরা যত ঘুরায় পেঁচাই, বড় করি, ছোট করি, দিক দিয়ে টেনে লম্বা করি, যেটাই করি না কেন, সবসময় কি হবে? আয়তই থাকবে। তাহলে একটা হয়, সেটা হচ্ছে একটা বর্গ হয়, বর্গ হতে পারে, বর্গ, বৃত্ত অন্তর্লিখিত বর্গ, কিন্তু বর্গ তার সমান্তরিক না। তাহলে এটা এটা হচ্ছে আয়ত, আয়ত এক ধরনের সামান্তরিক। তাহলে বলা যায় বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক সবসময় কি হয়? আয়ত হয়। পরের প্রশ্ন। ও হ্যাঁ, এটা নেওয়ার কারণ হচ্ছে 5.1 অনুশীলনীতে তোমরা একটা জিনিস খেয়াল করো, যে 1 থেকে 8 এর ম্যাথের পর 9 থেকে 14 যে ম্যাথগুলোতে ওখানে কোশ্চেন করেছিল যে সমাধান সেট নির্ণয় করো। আর এটা ঘুরে ফিরে এমসিকিউ একটা প্রশ্ন আসে যে এই উপরোক্ত সমীকরণের সমাধান সেট নিচের কোনটি?
এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব? এই প্রশ্নটা আমি এখানে যাচ্ছি না, আমি আমার মতো করে একটা লিখে নিয়েছি। দেখো, এটা একটা সমীকরণ, এই সমীকরণের সমাধান সেট ফাঁকা। সমাধান সেট যখন বলে দেখবো অধিকাংশ অপশনে দেখবা ফাঁকা অপশনটা আছে। আর এটা হবে কিনা কেমনে বুঝবো? দেখো, এটা আমি শর্টকাট ট্রিকের জন্য আসলে নিয়েছি আজকে। এটাকে যদি আমি বর্গ করি তাহলে রুট কেটে যাবে, 4 তখন 16 হবে, মান আসবে। কাহিনীটা হচ্ছে, আমি যদি এটা সমাধান করতে যাই, এটা যদি সমাধান করতে যাই, তাহলে রুট ওভার এক্স প্লাস 3, 5টা পাশে গেলে -1, এক্স প্লাস 3 ইজ ইকাল টু 1, এক্স ইজ ইকাল টু কত? -2। -2 যদি আমি এখানে বসাই, -2 প্লাস 3 হচ্ছে 1, 1 এর উপর রুট হচ্ছে 1, 1 প্লাস 5 হচ্ছে 6, মিলে যাচ্ছে। তার মানে এটা সমাধান আছে, সমাধান সেট ফাঁকা হবে না। আচ্ছা, ফাঁকা হবে কখন বা কেন আমি নিলাম আজকে? উদ্দেশ্য হচ্ছে শর্টকাট ট্রিকটা মনে রাখবা। এরকম ফরম্যাটে যদি থাকে, এই সংখ্যাটা যদি এর থেকে বড় হয়, তাহলে সেটি সমাধান সেট থাকবে না, সেটা ফাঁকা হয়। আবারও বলি, এইরকম ফরম্যাটে ম্যাথ আছে। এখানে যদি 7 থাকে, এখানে 6 থাকে, সমাধান সেট থাকবে না। এখানে যদি 2 থাকে, এখানে 3 থাকে, তাহলে সমাধান সেট থাকবে। এখানে 3, এখানে 2, তাহলে আবার থাকবে না। অর্থাৎ এই পাশের সংখ্যাটা যদি এর থেকে বড় হয় তাহলে থাকবে না। কেন থাকবে না? কারণ এটার কাহিনীটা হচ্ছে এই, রুট ওভার এক্স প্লাস 3 ইজ ইকাল টু কত? -1। কোনো কিছুকে বর্গমূল করলে কি মাইনাস আসে? উত্তর হচ্ছে না। তাহলে এখান থেকে সিস্টেমটা ভুল। অর্থাৎ শর্টকাট মনে রাখবা, যখন এরকম মানে সমীকরণ দিয়ে বলবে যে সমাধান সেট কোনটি, যখনই সেট জিজ্ঞেস করবো অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে ফাঁকা অ্যান্সার আসতেছে। সেটা ঝটপট কেন চিনে নিবা, এই পাশেটা বড় থাকলেই ফাঁকা হয়ে যাবে। পরের প্রশ্ন, সুষম পঞ্চভুজের প্রতিটি শীর্ষকোণ কত? দেখো, ত্রিভুজের সুষম ত্রিভুজ যেটা মানে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60, সুষম চতুর্ভুজ যেটা ধরো বর্গ, প্রতিটা কোণ 90। একইভাবে সুষম পঞ্চভুজ আছে, সুষম ষড়ভুজ আছে, যার প্রতিটা বাহু সমান। এক্ষেত্রে এগুলো তোমার মনে রাখা উচিত। ত্রিভুজের ক্ষেত্রে 60, চতুর্ভুজের ক্ষেত্রে 90, পঞ্চভুজের ক্ষেত্রে হচ্ছে 108, ষড়ভুজের ক্ষেত্রে 120, এরকম আরো। এখন যদি সূত্র জানতে ইচ্ছে করে, সূত্রটা মনে রাখবা, n-2/n গুণন 180, এরকম। এখানে কি বলেছে? সুষম পঞ্চভুজ, তাহলে n এর মান 5 বসাতে হবে। যত ভুজ বলবে n এর মান তত হবে। পঞ্চভুজ 5 - 2/5, 180, হিসাব নিকাশ করলে দেখবা 108 ডিগ্রি আসতেছে। ওকে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? এত সিম্পল, এটা আহামরি কোনো ম্যাথ ছিল না। এটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, পরিবৃত্তের যে কেন্দ্র সেটা পরিকেন্দ্র, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত। আর বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক সবসময় আয়ত হয়, মাথায় রাখবা, আয়ত। হ্যাঁ, এটা হলো ঝামেলা। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটি? উপচাপ, অধিচাপ, উপচাপ, মাথা ঘুরতেছে। আচ্ছা, একদম সিম্পল, পরীক্ষার আগে আমি ঝামেলা দিব না। উপচাপ হলে সেটা 90 থেকে বড় হবে, মাথায় রাখবা। উপচাপ বললে 90 থেকে বড়, উপচাপ বললে 90 থেকে কি হবে? বড়। আর অধিচাপ বললে 90 থেকে ছোট। তাহলে অ্যান্সার 110, 90 থেকে বড়। এবার কোন সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 511 হলে সেটের উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা কত ছিল? দেখো, প্রকৃত যদি 511 হয়, তাহলে মোট সদস্য ছিল হচ্ছে, উপসেট সংখ্যা ছিল 512। তোমরা জানো যে 2n-1 এটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। তার প্রকৃত উপসেট বলেছে মানে এখান থেকে মানে মাইনাস করে তারপর দিয়েছে। তাহলে এটা মূলত হচ্ছে কত? 512। আর সদস্য সংখ্যা জানার জন্য তো সূত্র জানো। তাহলে 2n, 2 এর পাওয়ার কত দিলে হয়? 9 দিলে হয় 512। তাহলে এর মান হচ্ছে 9। ঠিক আছে, আর কিছু আছে? ও একই, এটাও একই। তো প্রকৃত উপসেট বলেছে 63 মান হবে 64 নিতে হবে, 2 নিতে হবে n, n ইজ ইকাল টু কত? 6। এটা তো খুবই সিম্পল বেসিক জিনিস। সমীকরণের স্বাধীন চলক কোনটি? একটা সমীকরণের স্বাধীন চলক সবসময় y। যেমন ধরো x প্লাস ওয়াই ইজ ইকাল টু 10, x কে একটা সমীকরণের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক বলে, y হচ্ছে অধীন চলক। তো এখানে চলক তো কি শুধু x আছে, এটাই হচ্ছে স্বাধীন চলক। আচ্ছা, আরেকটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমীকরণটির লেখচিত্র কিরূপ? আচ্ছা, খুব সিম্পল ভাষায় বলি, যদি কোনো সমীকরণে এমন দেখো যে চলকের সূচক 1, তাহলে সবাই সরল রেখা, এক ব্যতীত অন্য কিছু বক্ররেখা। এসএসসি জেনারেল ম্যাথের জন্য এর চেয়ে বেশি জানার দরকার নেই। যত সমীকরণ আছে যদি একটা বা দুইটা চলক থাকে, পাওয়ার 1 থাকলেই সরলরেখা, এক ব্যতীত অন্য কোনো সূচক থাকলে সেটা হবে বক্ররেখা। তাহলে এটা সরলরেখা। বৃত্ত যদিও আছে, কিন্তু জেনারেল ম্যাথে সব আলোচনা নাই, একটু মনে করে দিই তবুও। বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম কিছু, অর্থাৎ দুটা স্কোয়ার থাকবে।
তার মানে এটাকে বক্ররেখাও বলা যাবে, সুষম বক্ররেখা।